সুদেষ্ণা সাহা। আজকে আমরা আমাদের সিলেবাসের ইউনিট 5 মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, যেখানে যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে কমিশনস গুলি রয়েছে, যেমন মুদালিয়া কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিশন, মিত্রা কমিশন, এডুকেশন পলিসি 1968, 1986, contemporary issues in education, present structure, administration and progress of primary and secondary education in India, particularly in West Bengal, a unit নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা মেইনলি রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়া কমিশন নিয়ে একটু আলোচনা করব। স্বাধীনতার পরবর্তী সময়, অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। এবার স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যে উচ্চ শিক্ষা ব্যবস্থা, যে হায়ার এডুকেশন, এটার পুনর্গঠন বা নতুন ভাবে ভাবনা চিন্তা করার একটা সময় এসেছিল। সেখানে তখন ভারত সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের গঠন করেন। এটি হয়েছিল 1948 সালের নভেম্বর মাসে। এটা একটা খুব মনে রাখার বিষয়, যে কোশ্চেন হয়তো দিতেই পারে। 1948 সালের নভেম্বর মাসে কিন্তু এটা এই কমিশনের গঠিত হয় এবং যার চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ফর্মার ভাইস চ্যান্সেলর অফ বেনারস ইউনিভার্সিটি। এখন এটা এই যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটা সূচনা করেছিলেন আবুল কালাম আজাদ। তিনি ছিলেন তৎকালীন আমাদের শিক্ষামন্ত্রী এবং তিনি 6 ডিসেম্বর এটার সূচনা করেন। এরপর এই যে কমিশন, ইউনিভার্সিটি শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, যেহেতু সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কমিশনের চেয়ারপারসন ছিলেন, তার জন্য এই কমিশনকে আমরা রাধাকৃষ্ণন কমিশন হিসেবে কিন্তু চিনি। এই কমিশনের উদ্দেশ্য ছিল যে আমাদের যে উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন, কি কি সমস্যা রয়েছে, আপনার পাওয়ার পয়েন্টটা কিছু বোঝা যাচ্ছে না। আপনার ভয়েস ক্লিয়ার নেই। পাওয়ার পয়েন্টটাও ঠিক মানে কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ, একটু ছোট করুন। এবারে দেখা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ, ভয়েসও ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে, কিন্তু যখন আপনি পড়াচ্ছেন তখন মাঝে মাঝে একটু কেটে কেটে আসছে। আচ্ছা, আমি শুরু করছি, আবার যদি সমস্যা তোমরা একটু জানিও, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যালো, আচ্ছা, তো ম্যাম ঠিক আমি আছে। যেটা বলছিলাম, হ্যাঁ, যে ইউনিভার্সিটি শিক্ষা কমিশনের যে উদ্দেশ্য ছিল কি, যে আমাদের উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশনের কি কি প্রবলেমস রয়েছে সেগুলিকে খুঁজে বের করা এবং সেই অনুযায়ী উপযুক্ত সমাধান দেওয়া। এবার প্রবলেম খুঁজতে গেলে তারা একটা মেথড ইউজ করেছিল, সেটা কি, তারা একটা কোয়েশ্চেনারি ডেভেলপ করে, কোয়েশ্চেনারি বা প্রশ্নাবলী ডেভেলপ করে। এবং সেই প্রশ্নাবলী দেওয়া হয়েছিল বিভিন্ন আমাদের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এছাড়াও আমাদের যিনি প্রফেসর আছেন, যারা যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, স্টুডেন্টস, টিচার, সবার কাছে এটা প্রোভাইড করা হয় এবং তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ করা হয়। এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার পরও এই যে কমিশন নিজেরা গিয়ে প্রত্যক্ষভাবে ইউনিভার্সিটি গুলো ভিজিট করেন এবং সেখানে কি কি সমস্যা সেগুলো লক্ষ্য করেন। সেই অনুযায়ী তারা একটা রিপোর্ট পেশ করেন 1949 খ্রিস্টাব্দের অগস্ট মাসে। এবার এই রিপোর্টটা একটা দীর্ঘ রিপোর্ট ছিল, যেখানে 747টি পেজ ছিল এবং তার মধ্যে 18টি চ্যাপ্টার ছিল। 747টি পেজ, 18টি চ্যাপ্টার। এবার এই কমিশনের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা এটা ইউনিভার্সিটি এডুকেশন এর এম কি হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে, স্ট্যান্ডার্ড অফ টিচিং কি হবে, এবং এর রিসার্চ নিয়েও কিন্তু কিছু রিকমেন্ডেশন করেছিলেন।
এরপর এই যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, এখানে টোটাল 10 জন সদস্য ছিলেন, ইনক্লুডিং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়াও ছিলেন ডক্টর জাকির হোসেন, ডক্টর এল মুদালিয়া, যার নাম আমরা জানি, লক্ষ্মণ স্বামী মুদালিয়া, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর তারাচাঁদ, ডক্টর আর্থুর ই মর্গান, স্যার জেমস এফ ডাফ, জন জে টিগার, ডক্টর করম নারায়ণ বল, শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু এবারে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে আর কি, তো সেক্ষেত্রে এই 10 জন সদস্যের মধ্যে কতজন বিদেশি সদস্য ছিলেন একটু মনে রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জন ছিলেন, ডক্টর আর্থুর ই মর্গান, স্যার জেমস এফ ডাফ অ্যান্ড জন জে টিগার। সেগুলো আমরা একটু মনে রাখবো। ম্যাম 3 নম্বরটা কি ডক্টর এল মুদালিয়ার? এল হবে? হ্যাঁ, ডক্টর এল মুদালিয়া। উনি হচ্ছেন ডক্টর আরকট লক্ষ্মণ স্বামী মুদালিয়া। আচ্ছা, আরেকবার বলুন প্লিজ। ডক্টর আরকট ARCOT, তারপর লক্ষ্মণ স্বামী মুদালিয়া। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। এবার প্রত্যেকটা যে শিক্ষা কমিশন বা যে এডুকেশন কমিশন গুলো আমাদের ডেভেলপ করা হয়, তারা কিছু নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই সুপারিশগুলো দিয়ে থাকে। তো এখানে তাদের কয়েকটা কি অবজেক্টিভস বা কি এইমস এর কথা কিন্তু উল্লেখ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 9টা আছে। তার মধ্যে তারা কি নিউ ইন্ডিয়া ডেভেলপ করতে চেয়েছে। প্রথমেই বললাম স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের নাগরিক করে গড়ে তোলার জন্য আমাদের দেশের উন্নতি সাধনের একটা চেষ্টা এই কমিশনে করা হয়েছে। এবং যেখানে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে নলেজ বা জ্ঞান দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব ট্র্যাডিশনাল, মানে যেটা আমরা মানে পুঁথিগত একটা শিক্ষা হয়ে আছে, যেটা মানে প্র্যাকটিক্যাল লাইফে কোনো ইমপ্লিকেশন নেই, আমরা বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ করতে পারছি না। তো এডুকেশন সিস্টেমটা এমন হবে যা অবশ্যই বাস্তব উন্নতি হবে। যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক, সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থাকবে, সেরকম ভাবে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতে হবে। সামাজিক যে ন্যায় পরায়ণতা সেটাকে মেনটেন করতে হবে, স্টুডেন্টদেরকে সেরকম ভাবে রেডি করতে হবে। এবং যেহেতু ডেমোক্রেটিক একটা কান্ট্রি আমাদের, তো সেক্ষেত্রে সবাই কথা বলার স্বাধীনতা রয়েছে। সেখানে একটা যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এসবের দিকে জোর দেওয়া হয়েছে। এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যাতে কেউ শিক্ষা থেকে বাদ না যায়, সে ব্যবস্থা কিন্তু এই কমিশনের কথা বলা হয়েছিল। এছাড়া ফ্র্যাটার্নিটি অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের সৌভ্রাতৃত্ব যে বোধ, সেটাকেও ডেভেলপ করার কথা বলা হয়েছে। এছাড়া আমাদের যে ইন্ডিয়ান কালচার রয়েছে, সেগুলিকে সঠিকভাবে প্রিজার্ভ করা এবং পরবর্তী জেনারেশনের মধ্যে সেটাকে ট্রান্সফার করা, এগুলিকে এই কি অবজেক্টিভ গুলোকে সামনে রেখে কিন্তু এই কমিশনের রেকমেন্ডেশনগুলি ছিল। এরপর একটা ইউনিভার্সিটি, একটা ইনস্টিটিউশন পরিচালনা করার জন্য কিছু স্টাফ লাগে। তো এখানে টিচিং স্টাফদের জন্য আমাদের যে ইউনিভার্সিটি কমিশন, তারা একটা ক্যাটাগরি, 4টে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছিলেন টিচিং স্টাফদের। প্রথমত হচ্ছেন কি প্রফেসর, তারপর রিডার্স, লেকচারার্স অ্যান্ড ইনস্ট্রাক্টর। এবার এটা যে প্রমোশন, এর প্রমোশনের কথাও বলেছেন। লেকচারার্স থেকে রিডার্স বা রিডার্স থেকে প্রফেসর, এটা প্রমোশনের কথা বলা হচ্ছে। সেটা কিসের বেসিসে হবে? বেসড আপন দেয়ার মেরিট, তাদের মেরিটের বিশেষে কিন্তু তাদের প্রমোশনের কথা বলা হয়েছে। এছাড়াও ইউনিভার্সিটিগুলোতে কারা থাকবে? রিসার্চ ফেলোজ বা রিসার্চ স্কলার্স। এবং এই কমিশন রিটায়ারমেন্ট যে এজ, মানে একটা এজ থাকে, মোটামুটি 60 হিসাবে ধরা হয়। তো এক্ষেত্রে তারা বললেন কি যে প্রফেসরদের ক্ষেত্রে কিন্তু এই এজটা 60 to 64 করা যেতে পারে। এছাড়াও এই প্রফেসরদের সুবিধার জন্য হায়ার স্যালারির কথা বলা হলো, প্রভিডেন্ট ফান্ডের কথা বলা হলো, রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশনের কথা বলা হলো। এই সুবিধাগুলি কিন্তু তাদের জন্য বলা হয়েছিল বা রেকমেন্ড করা হয়েছিল। এছাড়াও যারা এই পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস বা আমাদের যে মাস্টার ডিগ্রি স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য ট্রেনিং এবং প্রপার রিসার্চ ফেসিলিটি যাতে দেওয়া হয়, সে ব্যবস্থা করার কথা বলা হলো। এখানে আমরা দেখতে পাবো যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কিন্তু সবসময় রিসার্চের উপর একটা প্রায়োরিটি সবসময় দিয়েছে। এখানে পিএইচডি স্টুডেন্টের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছি পিএইচডি স্টুডেন্টস would have adequate grasp
of his subject both in breadth and depth. অর্থাৎ একটা পিএইচডি স্টুডেন্ট বা স্কলার সে যেই সাবজেক্ট থেকেই বিলং করতে কেন, সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই হোক না কেন, তার জন্য তার নিজস্ব সাবজেক্টের প্রতি একটা ইনডেপথ নলেজ থাকে, সেটা কিন্তু থাকতে হবে। এছাড়া যারা ইউনিভার্সিটির টিচার রয়েছেন তারা শুধুমাত্র, তারা তো নিজেদের কাজের প্রতি ডিভোটেড হবেই, মানে তারা পড়াশোনা টিচিং কাজের সাথে যুক্ত আছেন, কিন্তু তাদের রিসার্চ ওয়ার্কে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে হবে, যাতে তারা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন মেথোডলজি ডেভেলপ করতে পারে। তো রিসার্চ ওয়ার্কের উপর কিন্তু খুব জোর দেওয়া হয়েছে এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে। আর যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো ইনস্টিটিউশন ডিপেন্ডস করে সেখানকার স্ট্যান্ডার্ডস অফ টিচিং এর উপর। তো সেক্ষেত্রে এর একটা টিচিং স্ট্যান্ডার্ড অফ টিচিং ফিক্সেশনের কথা অবশ্যই বলেছেন, যেখানে বলা হয়েছে প্রথমত the standard of admission to the university courses would correspond to that of the present intermediate examinations। মানে এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে সেটা যেন ইন্টারমিডিয়েট এক্সামিনেশনের উপর বেস করা হয়, যেন খুব কঠিন ধরনের কিছু হয়েছে। আবার যারা টিচার রয়েছেন তাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তারা যাতে নতুন নতুন মেথড ইউজ করতে পারে, টিচিং স্ট্র্যাটেজিস ইউজ করতে পারে, তার জন্য কি রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করতে হবে। সেটা কাদের জন্য? হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট কলেজ টিচার্সদের জন্য। 3 number point, to avoid overcrowding at universities and colleges। আমাদের ইউনিভার্সিটি বা কলেজগুলিতে যদি খুব বেশি শিক্ষার্থী হয়ে থাকে, খুব বেশি ছেলেমেয়ে হয়ে যায়, সেই তুলনায় হয়তো টিচার্স যে রেশিওটা মেনটেন করতে হয় সেটা না হলে কোয়ালিটি এডুকেশন কিন্তু আমরা পাবো না। তাই জন্য কি এর একটা ফিক্সড করে দিবে, একটা ফিক্সেশন নাম্বার অফ স্টুডেন্টস, যেখানে বলা হলো যে ইউনিভার্সিটিতে টোটাল 3000 স্টুডেন্টস থাকবে এবং ইউনিভার্সিটির আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজেস গুলো রয়েছে সেগুলোতে কিন্তু 1500 স্টুডেন্ট হবে না, 1500-র মধ্যে স্টুডেন্ট সংখ্যা থাকবে। এছাড়া এই যে 1 বছরের মধ্যে ওয়ার্কিং ডেজ কতগুলি হবে সে বিষয়ে রিকমেন্ড করেছেন, যেখানে বলা হয়েছে যে 180 দিন থাকবে একটা বছরে। এরপর এনারা যে মেথড, মানে আমাদের যে ইনস্ট্রাকশন, যে মেথড লেকচারে দেওয়া হয় ক্লাসের মধ্যে, তো সেখানে কিন্তু আমরা মানে টিচারদেরকে বলা হলো যে আনপ্ল্যান্ড ওয়েতে কোনো কন্টেন্ট ডেলিভার করা যাবে না, একটা প্ল্যান্ড ওয়েতে কন্টেন্ট ডেলিভার করতে হবে এবং সেখানে শুধুমাত্র টিচার ওয়ান সাইডেড কমিউনিকেশন হওয়া হবে না, সেখানে স্টুডেন্টদেরকে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে হবে। সেখানে তার জন্য তারা লাইব্রেরি ওয়ার্কের কথা বলেছে, স্টুডেন্ট এক্সারসাইজ দেওয়ার কথাও বলেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে বিভিন্ন আমাদের ল্যাব বেসড যে কাজগুলো হয়, সায়েন্সের বা ল্যাব বেসড কাজ যাই থাক না কেন, সেখানে বিল্ডিং ইমপ্রুভমেন্ট কথা বলা হয়েছে, সেখানে প্রপার ইকুইপমেন্টস দেওয়ার কথা বলা হয়েছে এবং ওয়ার্কশপ অ্যারেঞ্জমেন্ট করার কথা বলা হয়েছে এবং টেকনিশিয়ানস যুক্ত করার কথা বলা হয়েছে, যারা সঠিকভাবে এই ইকুইপমেন্টস গুলো পরিচালনা কিন্তু করবে। এই কমিশনে প্রফেশনাল এডুকেশনের উপর একটা বিশেষ গুরুত্ব আছে। মানে শুধুমাত্র স্টুডেন্টরা পড়াশোনা করলো, জ্ঞান আহরণ করলো সেটা নয়, তারা যাতে পরবর্তীকালে নিজের পেশা নির্বাচন করতে পারে তাই জন্য প্রফেশনাল এডুকেশনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং যেখানে কয়েকটি কোর্সের কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে এগ্রিকালচার, সেকেন্ড কমার্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড ল। এবার এগ্রিকালচার এডুকেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন সবাইকে কিন্তু এগ্রিকালচার এডুকেশনটা ইনক্লুড করতে হবে, কারণ এটাকে ইকোনমিক যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা একটা মাধ্যম হিসেবে ধরা হয়েছিল। এছাড়া যারা কমার্স স্টুডেন্ট আছে তাদের শুধুমাত্র যে একটা থিওরিটিক্যাল নলেজ থাকলেই হলো সেটা নয়, তাদেরকে প্র্যাকটিক্যালি একটা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিন্তু তাদের বিভিন্ন রকম ফার্মে পাঠাতে হবে। আর যে ইঞ্জিনিয়ারিং স্কুল বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার নাম্বারটা বাড়াতে হবে এবং একটা যে ল সাবজেক্ট তার টোটাল 3 বছরের ডিগ্রি কোর্স হবে এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্টস হবে 100 বেশি কিন্তু হবে না। তো এগুলো একটা আমাদের কিন্তু মনে রাখা হবে, কারণ এটা বলে কোয়েশ্চেন আসতে পারে এগুলো থেকে। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন, এরা কিন্তু রিলিজিয়াস এডুকেশনের উপরও যথেষ্ট ইম্পর্টেন্স দিয়েছিলেন।
আচ্ছা, এবার রিলিজিয়াস এডুকেশনের উপরও তারা কিছু সুপারিশ করেন। তো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মেডিটেশনের ব্যবস্থা থাকতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। যখন স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে যাবেন, হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, যখন ফার্স্ট ইয়ারে যাবে তখন বলছি তাদেরকে বলছি যে ম্যাম, ডিস্টার্ব করলাম ম্যাম, বলছি পিডিএফটা হ্যাঁ, হ্যাঁ, বাংলায় বাদে করা যাবে না? পিডিএফটা ইংলিশে বাংলায় হচ্ছে, provide করা ল্যাঙ্গুয়েজ হবে। বাংলায় পড়ানো হচ্ছে, দুটোর একটা প্রবলেম কোথায় দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বাংলায় পরে প্রোভাইড করে দিই। হ্যাঁ, কারণ বাংলায় পড়ানো হচ্ছে আর আমি পিডিএফটা এক্সপ্লেইন করার ইংলিশে। চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যারা আমাদের বিশিষ্ট যে ধর্মীয় ব্যক্তিগণ রয়েছে, যারা বুদ্ধ, তেসাস, কবি, নানক, এদের জীবনী সম্পর্কে পড়ানোর কথা বলা হয়েছে। সেকেন্ড ইয়ারে যে আমাদের ইউনিভার্সাল ক্যারেক্টার অফ স্ক্রিপচার্স, মানে কোরআন, বাইবেল, এটা যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলি সম্পর্কে জানার কথা বলা হয়েছে। এবং থার্ড ইয়ারে যারা আছেন তারা বিভিন্ন ধর্মীয় যে দার্শনিক অ্যাসপেক্টস বা পরিপ্রেক্ষিত গুলো রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইউনিভার্সিটি লেভেলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি হবে, মানে যে ক্লাসে লেকচার ডেলিভার করা হয় বা পড়ানো হবে সেটার মাধ্যম কি হবে, যেখানে বলা হয়েছে যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষার মাধ্যমে কিন্তু পড়ানো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা আঞ্চলিক ভাষার সঙ্গে সঙ্গে ফেডারেল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি, সেটা জানতে হবে। এবং ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু জানতে হবে ইংলিশ, কারণ যেহেতু হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা, সেটা জানার জন্য মানে আমাদের ইন্টারন্যাশনাল কোনো কিছু বই পড়ার জন্য বা নলেজ এক্সচেঞ্জ করার জন্য, আদান প্রদান করার জন্য কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো এরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব আরোপ করেছে। এবার এক্সামিনেশন সিস্টেমের জন্য এই কমিশন সুপারিশ করেছেন। তারা প্রথমে বলেছেন একটা কথা যে ইফ উই আর আস্কড টু গিভ ওয়ান সিঙ্গেল রিফর্ম ইন ইউনিভার্সিটি এডুকেশন, উই শ্যাল সে ইট শুড বি দ্যাট অফ এক্সামিনেশন। মানে এনারা বললেন যে যদি আমাদেরকে বলা হয় যে কোনো একটা বিষয়ে আমাদের রেকমেন্ডেশন বা সুপারিশ করতে পারবো ইউনিভার্সিটি এডুকেশনের মধ্যে, তাহলে আমরা সেটা বলবো কি এক্সামিনেশন সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, পরীক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। যেটা আগের পরীক্ষা ব্যবস্থা সেখানে খুবই ট্র্যাডিশনাল ওয়েতে হতো, শুধুমাত্র শিক্ষার্থীদের যে মেমারি লেভেল, মানে কতটা মনে রাখতে পেরেছে সেই অনুযায়ী হয়তো পরীক্ষা নেওয়া হলো। কিন্তু সেই পরীক্ষার সিস্টেমটাকে মানে অবজেক্টিভ সাইড করতে হবে, যেখানে হায়ার অর্ডার থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভ থিঙ্কিং তাদের মেজার করা যায়, স্টুডেন্টদের যাতে পরিমাপ করা যায়, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। এবার এই যে 3 ইয়ার্স ফার্স্ট ডিগ্রিতে কত বছর থাকবে, সেখানে বলা হলো 3 বছর ইনপুট থাকবে এই ফার্স্ট ডিগ্রির মধ্যে। নাম্বারের যে ডিস্ট্রিবিউট করা হলো সেটা এই কমিশন ইউনিফর্মিটি রাখার চেষ্টা করেছে, এটা জেনারেলাইজ করার চেষ্টা করেছে, যেখানে বলা হয়েছে যে 70% আপে যারা নাম্বার পাবে তাদের হবে ফার্স্ট ক্লাস, 55% to 69% হবে সেকেন্ড ক্লাস, এবং যাদের 40% থাকবে তারা হবে থার্ড ক্লাস। ভাইভা ওয়াজ এক্সামিনেশন বা মৌখিক পরীক্ষা, এটা কিন্তু একমাত্র পোস্ট গ্রাজুয়েট এবং প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এরপর আসছে স্টুডেন্টস, দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়েলফেয়ার। এটার জন্য বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে 2 বছরের জন্য ফিজিক্যাল এডুকেশন দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, শুধুমাত্র যারা ডিফারেন্টলি এবেলড আছেন এবং যারা এনসিসিতে আছেন তাদের বাদে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হোস্টেলস থাকবে, এটা করে ব্লক থাকবে হোস্টেলে, একটা ব্লকে 50 জন করে স্টুডেন্ট থাকবে, সেখানে একটা করে কমন রুম এবং একটা করে ডাইনিং হল থাকবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইউনিয়ন থাকবে, ইউনিয়ন কিন্তু বলা হয়েছে যে অ্যাজ ফ্রি অ্যাজ পসিবল ফ্রম পলিটিক্যাল অ্যাক্টিভিটি, রাজনৈতিক যে ধারণা সেটা থেকে কিন্তু ফ্রি হবে, যে আমাদের ইউনিয়ন থাকবে ইউনিভার্সিটিগুলোতে। অ্যান্ড অ্যাডভাইজারি বোর্ড অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার বি অর্গানাইজড ইন ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে স্টুডেন্টদের ভালো মন্দের জন্য আর কি অ্যাডভাইজারি বোর্ডের কথা বলা হয়েছে। উমেন্স এডুকেশনের উপরও এনারা সুপারিশ
প্রদান করেন, এবং এখানে বলা হয় যে যারা মেয়ে আছে তারাও, ফিমেল ক্যান্ডিডেট যারা আছে বা ফিমেল স্টুডেন্টস যারা আছে তারাও কিন্তু কলেজে পড়াশোনা করবে এবং তারা সমাজে একটা এস্টাবলিশ জায়গাতে যাবে। এবং যারা ছেলে বা ছেলে শিক্ষার্থী, তো তারাও তাদেরকে কিন্তু যথেষ্ট সম্মানিত করবে এবং তারা সমাজের যে দায়বদ্ধতা সেটা কিন্তু মেয়েদেরকে নিতে হবে। কনস্টিটিউশন অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রে বলা হলো কি, এই যে ইউনিভার্সিটি এডুকেশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা, এটা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এই যে ইউনিভার্সিটি এডুকেশনের যে ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো বা এই যে সাবজেক্ট ফেসিলিটিস যা কিছু হবে, ন্যাশনাল পলিসি যা কিছু, এই যে জাতীয় শিক্ষানীতি আমাদের নেওয়া হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশনের উন্নতিকরণের জন্য বা রিসার্চের জন্য যা কিছু লাগবে তার দায়বদ্ধতা থাকবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এবার এখানে ফিনান্স অ্যান্ড রুরাল ইউনিভার্সিটির কথাই এনারা বলেছেন যে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন সেটা করার কথা বলা হয়েছে, যারা কি যে ফান্ড হয় অ্যালোকেশন অফ গ্র্যান্টস টু ইউনিভার্সিটিস, এই দায়িত্বে থাকবেন এবং ইউনিভার্সিটির নজরদারি করবে কিন্তু ইউজিসি। একটা অন্যতম যে সুপারিশ সেটা হলো রুরাল ইউনিভার্সিটিস বাই দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটা একটা প্রশ্ন আসার জায়গা যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন কমিশন সুপারিশ করেছেন। তো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছিল যে গ্রামের শিক্ষার্থীরা রয়েছে তাদের উন্নতিকরণের জন্য, তারা যাতে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করতে হবে, যেখানে তাদের বুনিয়াদী শিক্ষা আমরা সবাই জানতেছি সেই রুলসের উপর ভিত্তি করে, সেই নীতির উপর ভিত্তি করে সেখানে পড়াশোনা চলবে। মানে কি, তাদের পড়াশোনা হবে হাতে কলমে শিক্ষা, মানে প্র্যাকটিক্যাল এডুকেশন। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে রুরাল ইউনিভার্সিটি কোন কমিশন করেছিল। স্পেশাল আমরা রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আসি মুদালিয়ার কমিশন, সেকেন্ডারি ম্যাম ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলছি ম্যাডাম, এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোটা একটু বলে দেবেন, কাঠামোটা কেমন ছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের এই যে মেনলি মানে জোর দেওয়া হয়েছিল এগ্রিকালচার এডুকেশনের উপরে। হ্যালো মানে ম্যাম, আমি শিক্ষার কাঠামোর ব্যাপারে বলেছি, যে শিক্ষার কাঠামোটা একটু বলে দিন, যে কত কত মানে কোন কোন ক্লাসের পর্যায়গুলো ছিল সেটা একটু বলে দিন। আচ্ছা, এটা আমি একটু পরে বলি দেখে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আমি বলি। হ্যালো, হ্যাঁ স্যার বলছি, আমি বলি। হ্যালো, হ্যাঁ বলি, আমি বলি স্যার। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলুন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ওই বুনিয়াদী শিক্ষা ছিল, যেটাকে নিম্ন বুনিয়াদী বলা হচ্ছে, ওটা ছিল 7 থেকে 8 বছর। যেটা উত্তর বুনিয়াদী বলা হচ্ছে বা মাধ্যমিক, সেটা ছিল হচ্ছে 3 বছরের। কলেজীয় শিক্ষা ছিল হচ্ছে যেটা গ্রামীণ কলেজ, সেটা ছিল 3 বছরের। বাকিটা ছিল যেটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হবে, ওটা ছিল 2 বছরের। এই প্যাটার্নটা ছিল। আচ্ছা, ওই যার কোশ্চেন ছিল কি শুনেছেন? হ্যাঁ ম্যাম, শুনেছি। বুঝতে পারলেন? প্রথম যেটা হচ্ছে নিম্ন বুনিয়াদী, ওটা ছিল 7 বছর বা 8 বছরের। যেটা উত্তর বুনিয়াদী, যেটা মাধ্যমিকের সঙ্গে অ্যাটাচ করা হয়েছিল, ওটা ছিল হচ্ছে 3 বছরের। কলেজীয় শিক্ষাটা ছিল, কলেজীয় শিক্ষা বলতে এখানে গ্রামীণ মহাবিদ্যালয়টাকে বলা হচ্ছে, এটা ছিল হচ্ছে 3 বছরের। ওটা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। মানে 7+3+3, তাই তো নাকি? না 7+3+, মানে যেভাবে আমাদের প্রশ্নটা আসবে আর কি। ওকে, কোথাও কোথাও 7+7, 8 দুটো একসাথে ছিল। 7, 8 মানে 7 বা 8 বছর। আচ্ছা, ওকে ম্যাম, কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমি মুদালিয়ার কমিশনে ঢুকি। 1951 সালে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন এই সেকেন্ডারি এডুকেশন কমিশনের সুপারিশ করে। আর রাধাকৃষ্ণন কমিশনে বলা হয়েছিল যে যদি মাধ্যমিক শিক্ষার উন্নতিকরণ না করা হয় তাহলে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা সেটা ডেভেলপমেন্ট সম্ভব নয়। তাই জন্য 1951 সালে এই আমাদের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন
সেকেন্ডারি এডুকেশন কমিশনের কথা বলেন বা অ্যাপয়েন্ট করেন। এটা 23 সেপ্টেম্বর 1952 সালে। এটা চেয়ারম্যান ছিলেন ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর অফ মাদ্রাস ইউনিভার্সিটি এবং এই চেয়ারম্যানের নাম অনুসারে মুদালিয়ার কমিশন কিন্তু নামে আমরা এটাকে চিনি। যেমন রাধাকৃষ্ণনের নাম অনুসারে রাধাকৃষ্ণ কমিশন, সেরকম ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার নাম অনুসারে মুদালিয়ার কমিশন। এই কমিশনটি তাদের রিপোর্ট প্রেজেন্ট করেন গভর্নমেন্টের কাছে 29 আগস্ট 1953 সালে। 29 আগস্ট 1953 সালে। এই রিপোর্টে টোটাল 244টি পেজ ছিল, যেখানে আমরা দেখলাম রাধাকৃষ্ণ কমিশনের ছিল 747টি পেজ এবং 18টি চ্যাপ্টার। সেখানে মুদালিয়ার কমিশনে ছিল 244টি পেজ আর 15টি চ্যাপ্টার। এবার এই কমিশনের যে উদ্দেশ্য ছিল, এখানেও মাধ্যমিক শিক্ষা কমিশনের উপর জোর দেওয়া হয়েছে। আমরা নামটা দেখেই বুঝতে পারবো, সেকেন্ডারি এডুকেশন কমিশন। তো সেকেন্ডারি এডুকেশনের মধ্যে কি কি প্রবলেমস রয়েছে এবং তার রেমেডিস কি হতে পারে। এই কমিশনের টোটাল 9 জন মেম্বার ছিলেন। প্রথমত ডক্টর এ লক্ষ্মণ স্বামী মুদালিয়ার, জন ক্রিস্টি, ডক্টর কেনেথ রাস উইলিয়ামস, মিসেস হংস মেহতা, শ্রী জে এ তারাপরওয়ালা, ডক্টর কে এল সিমালি, শ্রী এম টি ব্যাস, শ্রী কে জি সাইবুদ্দিন, প্রিন্সিপাল এ এন বাসু ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দ্য কমিশন। এদের মধ্যে এই যে জন ক্রিস্টি এবং ডক্টর কেনেথ রাস উইলিয়ামস এর বিদেশি সদস্য। ম্যাডাম এরা তাদের রিকমেন্ড। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা তো ম্যাডাম 311। হ্যাঁ, 311 পৃষ্ঠা, 16টি অধ্যায়। কিন্তু আমি তো ইনফরমেশন পেয়েছি 244 এবং 15টা চ্যাপ্টার। 14 বা 15টা ছিল এবং 250টার মধ্যে 244টাকে করা হয়। তোমাদের সোর্সটা একটু পাঠিয়ে দেবো, আমি দেখে নেবো। এটা বইয়ে একটু আলাদা আছে, আবার কোনো কোনো ইনফরমেশনে আপনি যেটা বলছেন ওটা আছে। আচ্ছা, তাহলে তোমরা যে সোর্সটা পেয়েছো ওটা একটু পাঠিয়ে দেবো। কারণ ম্যাডাম এইচএস লেভেলের বইয়ে কিন্তু এটাই দেওয়া আছে, 311টা পৃষ্ঠা আছে এবং 16টা অধ্যায় আছে। 11-12 যে হ্যাঁ। পড়ানো হচ্ছে বইগুলোতে, সেই বইগুলোতে কিন্তু এই ইনফরমেশনই দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিতে হবে। হ্যাঁ, 311 আর 16টা অধ্যায় আছে। ঠিক আছে। আচ্ছা, এটা সুপারিশ দেওয়ার আগে কিছু মেজর প্রবলেমস এর অ্যানালিসিস করে সেকেন্ডারি কমিশন থেকে। সেখানে কি দেখা গেল যে দ্য এডুকেশন প্রোভাইডেড ইন দ্য স্কুলস ইজ আইসোলেটেড ফ্রম দ্য লাইফ। যে এডুকেশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু বাস্তব জীবনের জন্য উপযুক্ত নয়। সেকেন্ডারি এডুকেশন ওয়াজ বুকিস অ্যান্ড লেস প্র্যাকটিক্যাল। যেটা বললাম যে পুঁথিগত বিদ্যা, কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেশনের কোনো জায়গা নেই। ল্যাক অফ ডাইভার্সিফাইড কোর্সেস, বিভিন্ন রকম যে এখন ফেসিলিটিস দেওয়া হচ্ছে পড়ার জন্য, সেই সুবিধা ছিল না। সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এম অফ অ্যাডমিশন টু ইউনিভার্সিটি, মানে সেকেন্ডারি এডুকেশনের যে এমই ছিল শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়া। ইনএডিকুয়েসি অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, যে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা যেগুলো বুঝি স্পোর্টস, গেমস বা কালচারাল অ্যাক্টিভিটিস, সেগুলোর কিন্তু অভাব ছিল। মেথডস অফ টিচিং ট্র্যাডিশনাল বেসড, মানে ট্র্যাডিশনাল ওয়েতে একমাত্র পড়ানো হতো। Salaries or other conditions of service of teachers are not satisfactory, মানে তাদের যে স্যালারি ছিল বা যা যা সুবিধা দেওয়া হতো টিচার থেকে, সেটা খুব একটা বেশি স্যাটিসফ্যাক্টরি ছিল না। এবার টিচাররা স্যাটিসফাইড না থাকলে কিন্তু পড়াশোনার কোয়ালিটি ভালো হওয়ার মানে ভালো ছিল না, সেটার জন্য এটাকে বিশেষ নজরে রাখা হয়েছিল। তো এই যে প্রবলেমস, তাদের বেসিসে কিন্তু এই অবজেক্টিভস গুলো ঠিক করা হয়। সেখানে বলা হচ্ছে আবার টু স্টাডি এইমস, কারিকুলাম এন্ড টিচিং স্ট্যান্ডার্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফ প্রভিন্স ইন হ্যালো টু স্টাডি। হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাম, বলছি কি, হ্যালো একটু জোরে বলবেন? আপনি ওই বলতে বলতে লাস্টের দিকে কথাগুলো আসতে হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছি না লাস্টের দিকের কথাগুলো কিছু কিছু। আচ্ছা, বোধহয় নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে। শোনা যাচ্ছে এখন? আর একটু কিছু যদি মনে না করেন তাহলে একটু ধীরে ধীরে বলবেন, মানে একেতে তো শুনতে পাচ্ছি না, তারপরে এত মানে তাড়াহুড়ো হচ্ছে, আমি ওই স্লাইড গুলো একটা থেকে আরেকটা যেতে যেতে আরেকটা চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে মুদালিয়ার কমিশনের যে অবজেক্টিভস ছিল সেটা প্রথমত হচ্ছে টু স্টাডি এইমস, কারিকুলাম and teaching standard of secondary education of every province in India, to study pay scales and service conditions of teachers, to study condition of secondary schools in every province, to study examination system of secondary level, to study problems of secondary education in every province and suggest their remedy. এগুলো কিন্তু পুরোটাই মানে এই অবজেক্টিভ গুলো ফিক্সড হয়েছিল বেসড আপন দ্য প্রবলেমস, যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে যেগুলো তারা খুঁজে বের করেছিলেন সেই অনুযায়ী কিন্তু অবজেক্টিভ গুলো ফিক্সড হয়েছিল। এরপর সেকেন্ডারি এডুকেশন কমিশন যে ডিউরেশন কত হবে সেটার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যারা যেসব বাচ্চা 11 থেকে 17 বছর বয়সী তারা এই সেকেন্ডারি এডুকেশনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই কোর্সটি 7 বছরের জন্য হবে। এই 7 বছর থেকে দুভাগে ভাগ করা হবে, 3 বছর এবং 4 বছরের কোর্স। 3 বছরের কোর্স হবে জুনিয়র হাই স্কুল আর 4 বছরের কোর্স থাকবে হাই স্কুল। এরপর সেকেন্ডারি এডুকেশনের কিছু এইমস ছিল, মেন 4টি এইমস এর কথা এখানে বলা হয়েছে। প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেটিক সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা যে প্রবলেমটা খুঁজে পাওয়া গেছিল যে ট্রেডিশনাল ওয়েতে পড়ানো হতো, শুধুমাত্র ইউনিভার্সিটি লেভেলে অ্যাডমিশনের জন্যই কিন্তু সেকেন্ডারি এডুকেশন ছিল আগে। তো শিক্ষার্থীদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যারা যাতে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যেতে পারে, তারা যাতে সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে, তারা যাতে লাইন পড়াশীল হয় এবং তারা যাতে সুভাতৃত্ব বোধ জন্মায় সেরকম ভাবে তাদেরকে তৈরি করতে হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস, অর্থাৎ শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, মানে এখানে আর্নিং মানির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে যে প্রফেশনাল বিভিন্ন রকম বৃত্তিমূলক শিক্ষা দিতে হবে স্টুডেন্টদেরকে। তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে, এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করতে হবে। এছাড়া ডেভেলপমেন্ট অফ লিডারশিপ কোয়ালিটি, মানে এই যে কালচার অ্যাক্টিভিটিস অর্গানাইজ করা হয় বা যে ড্রামা বা যা কিছু কালচার অ্যাক্টিভিটিস আছে তাদের কিন্তু স্টুডেন্টরা ছোট থেকে একটা লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে জন্মাতে পারে, সেই ব্যবস্থা কিন্তু স্কুলে নিয়ে আসতে হবে, যেহেতু এগুলো ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা সেগুলোই ছিল না। এরপর যে কারিকুলাম, আমরা দেখলাম যে কারিকুলাম খুব ডাইভার্সিফাইড কারিকুলাম ছিল না একদমই। তাই জন্য কারিকুলাম তৈরির ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা কথা বলা হয়েছে রিলেটেড টু রিয়েল লাইফ। আমাদের কারিকুলাম অবশ্যই রিয়েল লাইফের সাথে সম্পর্কিত হবে, এক্সটেন্সিভ অ্যান্ড ফ্লেক্সিবল, অবশ্যই নমনীয় হবে এবং ওয়াইড হবে কারিকুলাম, অনেকটা বেশি সুযোগ থাকবে তাদের যে শিক্ষার্থীদের নিজস্ব যে এবিলিটি আছে, নিজস্ব যে ইন্টারেস্ট আছে সেই অনুযায়ী তাদেরকে কারিকুলামে সুযোগ দিতে হবে। সাবজেক্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস উইল বি ইন্টার রিলেটেড, মানে এই যে তারা সাবজেক্ট পড়ছে এবং যে অ্যাক্টিভিটিস থাকবে সেগুলো অবশ্যই তাদের ইন্টিগ্রেশনের সুযোগ এখানেও থাকবে। এনেবল স্টুডেন্টস টু ইউটিলাইজ দেয়ার লেজার টাইম, যেটা অবকাশ যে সময়, সেই সময়টাকে পার করার জন্য বিভিন্ন রকম এই যে স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা থাকবে, সেগুলো শিখে তারা যাতে তাদের লেজার টাইমের মধ্যে তারা ছবি আঁকা করতে পারে, গান বা গল্প এসব বই পড়তে পারে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। এবার কারিকুলামের জন্য বলা হলো যে জুনিয়র সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যেটা কারিকুলামগুলি থাকবে সেটা হচ্ছে ইংলিশ, সোশ্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্টস অ্যান্ড মিউজিক, হ্যান্ডিক্রাফট, ফিজিক্যাল এডুকেশন। আর কারিকুলাম ফর দ্য হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা 2 রকম কারিকুলামের কথা বলা হয়েছে। এটা হচ্ছে কোর কারিকুলাম, যেটা কিন্তু সবার জন্যই কমন, সবাইকেই নিতে হবে। তার মধ্যে থাকবে জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ক্রাফট। এবং এরা এই কমিশন 7টি কারিকুলামের কথা বলেছে, যেগুলো হচ্ছে অ্যাডিশনাল কারিকুলাম বলতে পারি। এই কোর কারিকুলামের সঙ্গে সঙ্গে স্টুডেন্টদেরকে এই 7টির মধ্যে যে কোনো 3টিকে কিন্তু বেছে নিতে হবে। তো বাংলায় এটাকে শক্ত প্রবাহ বলা হচ্ছে। তার মধ্যে আছে কি হিউম্যানিটিস, সায়েন্স, কমার্স, টেকনিক্যাল, এগ্রিকালচার, ফাইন আর্টস, হোম সায়েন্স, এগুলি হচ্ছে শক্ত প্রবাহ।
এবং এই যে হিউম্যানিটিস, সায়েন্স, টেকনিক্যাল, কমার্শিয়াল, আগের স্লাইডটা একবার দেখান না, একটু নোট ডাউন করা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ জাস্ট ঠিক আছে ম্যাম, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হিউম্যানিটিস এর মধ্যে বলা হলো, জাস্ট একটু দেখে নেওয়া এগুলো: ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড সিভিক্স, সাইকোলজি অ্যান্ড লজিক, ম্যাথমেটিক্স, মিউজিক, এটসেট্রা। সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিওলজি, বায়োলজি। টেকনিক্যাল ক্ষেত্রে আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, জিওমেট্রিক্যাল ড্রয়িং, অ্যাপ্লাইড সায়েন্স, এলিমেন্টস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কমার্শিয়াল, বুককিপিং, কমার্শিয়াল প্র্যাকটিস, কমার্শিয়াল জিওগ্রাফি, শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপরাইটিং। এগ্রিকালচারের ক্ষেত্রে আছে জেনারেল এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, হর্টিকালচার অ্যান্ড গার্ডেনিং, এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড বটানি। ফাইন আর্টসের মধ্যে যেগুলো থাকবে হিস্ট্রি অফ আর্ট, ড্রয়িং অ্যান্ড ডিজাইনিং, পেন্টিং, মডেলিং, মিউজিক অ্যান্ড ডান্স। হোম সায়েন্স থাকবে হোম ইকোনমিক্স, নিউট্রিশন অ্যান্ড কুকিং, মাদার ক্রাফট অ্যান্ড চাইল্ড কেয়ার, হাউসহোল্ড ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং। আচ্ছা, এটা কি কেউ স্ক্রিনশট বা কিছু নেবে? তাহলে আমি পরের স্লাইডে যাবো। ঠিক আছে। সেকেন্ডারি এডুকেশন কমিশনে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে মাদার টাংকে কিন্তু মানে মাতৃভাষা আমাদের সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো যেহেতু এই কমিশনকে যে এডুকেশন লেভেল সেটাকে দুভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল। তো জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজ শেখানোর কিন্তু কথা বলা হয়েছে। আর সেকেন্ডারি স্টেজের ক্ষেত্রে থাকবে, মানে হাই স্কুলের ক্ষেত্রে থাকবে তিনটে ল্যাঙ্গুয়েজ: একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, মাদার টাং এবং ফরেন ল্যাঙ্গুয়েজ। এবার আছে টিচিং মেথডের কথা। এখানে টিচিং মেথডের রিকমেন্ডেশনে এই কমিশন বলেছেন যে টু ডেভেলপ ক্লিয়ার থিঙ্কিং অ্যান্ড এক্সপ্রেশন ইন বোথ স্পিচ অ্যান্ড রাইটিং। ট্রেডিশনাল মেথডে যেটা মানে শুধুমাত্র মেমোরাইজেশন, মানে কতটা মনে রাখতে পারছে বা রোট লার্নিং এর উপর জোর দেওয়া হয়েছে, সেখানে যাতে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো হয়, যারা যেটা বুঝে লেখে বা বলে সেই তার উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে। টিচিং মেথডস শুড বি অ্যাক্টিভিটি বেসড, মানে থিওরিটিক্যালি পড়ানোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালিও বা মানে হাতে কলমে কাজ করেও শিক্ষার্থীরা শিখবে। টেক কেয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে আমাদের যে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা থাকে বা স্টুডেন্টসরা থাকে, তারা তো সবার একই হয় না, মানে কারোর ইন্টারেস্ট আলাদা থাকে, কারোর ক্ষমতা মানে কতটা বোঝার ক্ষমতা আলাদা থাকে। তো সেই অনুযায়ী মানে সেটা খেয়াল রেখে কিন্তু টিচিং স্ট্র্যাটেজিস ঠিক করতে হবে। It should inculcate desirable values and attitudes, অর্থাৎ যে মোরাল ভ্যালুস যে রয়েছে আমাদের সমাজের জন্য উপযুক্ত যা কিছু কোয়ালিটিস, সেগুলো যাতে ডেভেলপ হয় স্টুডেন্টদের মধ্যে, সেটা দেখতে হবে। মোর ফোকাস অন এক্সপেরিমেন্টাল অ্যান্ড ডেমনস্ট্রেশন। টিচার তিনি শুধুমাত্র ওই লেকচার মেথডের মাধ্যমে পড়াবেন না, তিনি এখানে এক্সপেরিমেন্টাল ওয়ার্কের উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আবারও হাতে কলমে কাজ, যে কোনো জিনিস এক্সপেরিমেন্টাল মাধ্যমে শেখার কথা এখানে বলা হয়েছে। এবার যেমন আমাদের ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে প্রফেশনাল এডুকেশনের কথার উপর জোর দেওয়া হয়েছিল, এখানেও প্রফেশনাল এডুকেশনের কথা বলা হয়েছে। এটা ডাইভার্সিফিকেশন অফ কোর্সেস অফ এডুকেশনাল প্রোগ্রাম টু মিট ভ্যারিং ইন্টারেস্ট, অ্যাপটিটিউডস অ্যান্ড ট্যালেন্টস। মানে স্টুডেন্টদের ইন্টারেস্ট, তাদের ক্ষমতা এবং তাদের যে এবিলিটি সেই অনুযায়ী তারা কিন্তু কোর্স ঠিক করতে পারবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপারপাস স্কুল, মানে মাধ্যমিক শিক্ষা কমিশনে কিন্তু মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছে। কমিটি অ্যাডভাইসড অন প্রফেশন অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। এগ্রিকালচার, এটাও দেখলাম যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছে, আর কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছে এবং তার সাথে টেকনিক্যাল এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে টেকনিক্যাল স্কুল গুলো খোলা হবে সেটা যেন কোনো একটা ইন্ডাস্ট্রির কাছাকাছি, যাতে সেখানে আদান প্রদানের মাধ্যমে তারা প্র্যাকটিক্যালি সে কাজটা শিখতে পারে। তো এই টেকনিক্যাল এডুকেশন, তারপর এই যে ডাইভার্সিফিকেশন অফ কোর্সেস বা এই যে মাল্টিপারপাস স্কুল, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে
পরীক্ষার জন্য একটু মনে রাখতে হবে। গাইডেন্স ইন এডুকেশন, এই যে আমাদের স্কুলে স্টুডেন্টরা পড়াশোনা করছে, তারা পরবর্তীকালে কোন স্ট্রিমে যাবে সেই গাইড করার জন্য কিন্তু একজন গাইডেন্স অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করার কথা বলা হয়েছে এই কমিশনে। ইনক্লুডিং এক্সাম সিস্টেম, এখানেও কিন্তু ওই রাধাকৃষ্ণন কমিশনের মতো যে এক্সাম সিস্টেম রয়েছে, ট্র্যাডিশনাল এক্সাম সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলা হয়েছে। সাবজেক্টিভিটি শুড বি মিনিমাইজড বাই ইন্ট্রোডিউসিং অবজেক্টিভ কোয়েশ্চেনস, মানে ওই বড় কোয়েশ্চেন রোড লার্নিং ওটা মেজারমেন্ট থেকে ওই কতটা লিখতে পারছে মনে রেখে সেটা বাদ দিয়ে তাদের মধ্যে কতটা তারা কতটা বুঝেছে, এবার অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হলে সেটার অনেকটা তারা হায়ার অর্ডার থিঙ্কিং কতটা রয়েছে সেটা বুঝতে পারা যায়। তার জন্য তারা কিন্তু সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ কোয়েশ্চেনের উপর বেশি জোর দিয়েছেন। টেস্ট শুড কনসার্ন উইথ এই যে রেশনাল আন্ডারস্ট্যান্ডিং, রেশনাল গুলো হায়ার অর্ডার থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলোকে বোঝাচ্ছে কতটা যৌক্তিকতা আছে, মানে শর্ট কোয়েশ্চেন দিলে কি তাদের যুক্তি অনুযায়ী তারা কিন্তু অ্যান্সার করবে। এবার বড় কোয়েশ্চেনে যে সমস্যা হয় কাকে বলে বা কি এরকম ধরনের কোয়েশ্চেন করলে শুধুমাত্র তারা যেটা মনে রেখেছে সেই মনে রাখাটাকে লিখে দিল, সেটা খুব একটা ফ্রুটফুল হয় না, তার জন্য চেঞ্জ করার কথা বলা হয়েছে। এবার টিচার এডুকেশন খুব একটা ইম্পর্টেন্ট দিক এই সেকেন্ডারি এডুকেশন কমিশনের ক্ষেত্রে। তারা এখানে টিচার যে ট্রেনিং তার জন্য দুটো টাইপস অফ ইনস্টিটিউশনের কথা বলেছে। একটা হচ্ছে সেকেন্ডারি গ্রেড ট্রেনিং ইনস্টিটিউশনস আর গ্র্যাজুয়েট টিচার ট্রেনিং ইনস্টিটিউশন। The normal period of probation for a trained teacher should be 1 year. আমরা সবাই জানি যে কোনো একটা চাকরিতে জয়েন করার পর কিন্তু মানে চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একদম কনফার্ম হয়। তো সেখানে কথা বলছে 1 বছর পর সেই কনফার্মেশন আসবে। Importance should be attached to teaching practice in schools. Importance should be attached to teaching practice in schools. Teaching practice এর উপর বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া assist to the in-service teacher training by providing the following refresher courses, short intensive courses in special subjects, workshops, seminars and professional conferences. অর্থাৎ যারা in-service টিচার রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য রিফ্রেশার কোর্সের কথা বলা হয়েছে, বিভিন্ন ওয়ার্কশপের কথা বলা হয়েছে, সেমিনারের ব্যবস্থা করতে হবে, প্রফেশনাল কনফারেন্সের কথা কিন্তু বলা হয়েছে। The training institutions should be in close with the Department of Education. The training institution গুলো রয়েছে সেগুলো যাতে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের কাছাকাছি হয় সেটা রেকমেন্ড করা হয়েছে। এবং যারা ট্রেনিং কলেজে যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু হোস্টেলের ব্যবস্থা করতে হবে। The system of triple benefit scheme, মানে টিচারদের যে বিভিন্ন রকম পেমেন্টের ব্যাপার সেগুলো পেনশন কাম প্রভিডেন্ট ফান্ড কাম ইন্স্যুরেন্স কাম স্কিমস এগুলো রেকমেন্ড করা হয়েছে। Arbitration boards of committees should be set up to look into the appeals of teachers. টিচারদের কোনো কিছু বলা থাকলে তারা যদি অ্যাপিল করতে পারে তার জন্য বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এবার প্র্যাকটিস অফ প্রাইভেট টিউশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। The practice of private tuition by teachers should be abolished. মানে আমরা সময় দেখেছি যারা চাকরি করেন তারা কিন্তু আবার প্রাইভেট টিউশনও দেয়, তো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে এই মুদালিয়ার কমিশনে। The contribution in progress of modern Indian secondary education, অর্থাৎ তারা যে সেকেন্ডারি স্কুলের কন্ট্রিবিউশন। তো প্রথমে যে সমস্যাগুলো খুঁজে বের করা হয়েছিল এবং যে অবজেক্টিভ গুলো তারা ঠিক করেছিলেন সেটা কতটা ফুলফিল হচ্ছে। তো অল ইন্ডিয়া অ্যাডভাইজারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়াজ ফর্মড অ্যাট দ্য সেন্টার টু ফাইন্ড আউট প্রবলেমস অফ সেকেন্ডারি এডুকেশন and suggest the remedies. Education of general science was made compulsory. In some secondary schools, NCC was organized. Mother tongue was made the medium of secondary education, which made expansion of secondary education possible. Reforms in training of teachers, their pay scales and service conditions, facility of education and vocational guidance counseling was made available in secondary schools. মানে এগুলো আমরা কিন্তু পড়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা কয়েকটা কোয়েশ্চেন আলোচনা করবো এই যে কমিশন স্কুল আছে তার উপর। আচ্ছা, কারো কিছু জিজ্ঞাসা করা আছে? ম্যাম এরও মোটামুটি শিক্ষা যে স্টেজটা আছে না ওটা যদি একটু মেনশন করে দিতেন।
মানে আগেরটা যেমন 7+3+3+2 হলো, ঠিক এটারও মানে কি মানে এটা প্যাটার্নটা যদি একটু বলে দিতেন খুব ভালো। 11 থেকে 17 মানে টোটাল 11 বছরের মধ্যে যেহেতু মাধ্যমিক শিক্ষা কমিশন সেখানে এটা জোর দেওয়া হয়েছে। তো 11 থেকে 17 মধ্যে 7 বছরকে দু ভাগে ভাগ করা হচ্ছে, একটা জুনিয়র স্কুল এবং একটা হাই স্কুল। আচ্ছা, মানে পুরো সিস্টেমটার জন্য কিছু বলা হয়নি না এখানে? এখানে মেইনলি মাধ্যমিক শিক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। মানে আমাদের এটা মাথায় রাখতে হবে পরীক্ষার সময় কোয়েশ্চেনের উপর বেস করে এরকম থাকবে যে কোন কমিশনের কোন জায়গাটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন ম্যাম, বলছি মুদালিয়ার কমিশনে কি প্রথম ওই 3 ল্যাঙ্গুয়েজ প্যাটার্নের কথা বলেছিল? 3 ল্যাঙ্গুয়েজের প্যাটার্নের কথা বলা হয়েছে, কিন্তু মানে ওই যে ত্রিভাষা সূত্র এটা কিন্তু কোঠারি কমিশনে। কিন্তু আমরা তো এখানেও দেখলাম না ম্যাম যে 3টে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মাদার টাং তার সঙ্গে ন্যাশনাল যে কনসেপ্টটা, হ্যাঁ ওটা কোটারি কমিশন থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, the first question হচ্ছে what is the recommended age range for secondary education according to the মুদালিয়ার কমিশন? মুদালিয়ার কমিশন অনুসারে মাধ্যমিক শিক্ষার জন্য সুপরিষ্কৃত বয়স সীমা কত? তোমরা একটু বলো, মানে পড়াশোনা ছিল কোনটা? 11 থেকে 17। অপশন এ 11 থেকে 17। কিন্তু কোশ্চেন secondary education commission recommended a diversified curriculum। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন একটা বৈধ পাঠ্যক্রমের সুপারিশ করেছেন কোন স্তরে? প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, অল অফ দ্য অ্যাবভ। স্যার অপশন বি ম্যাম। বি হবে। এই যে ইউনিভার্সিটি স্টেজ কিন্তু বিভিন্ন রকম কোর্সে আমরা বলা হয়েছে, কিন্তু এই যে হ্যাঁ কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন কিন্তু বলেছে কাঠামোর কথা। হ্যাঁ, শুধু মাধ্যমিক সম্বন্ধে বলেননি ওনারা, কিন্তু সাধারণ প্রাথমিক শিক্ষা যেটা, তারপরে নিম্ন বুনিয়াদি, তারপরে উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ভাগটা কিন্তু ওনারা করেছেন। মানে প্রথমে 4 বছর বা তারপরে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপরে পঞ্চম থেকে অষ্টম, বা এদিকে নিম্ন মাধ্যমিক যদি করে তাহলে ষষ্ঠ থেকে অষ্টম, একটা ভাগ কিন্তু রয়েছে। প্রত্যেকটা কমিশনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, কিন্তু হ্যাঁ মানে এইটা তো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, এইটা ওই স্টাফটা কি কেউ একজন মেনশন করবেন প্লিজ? এটা যে কোনো বইয়েই মনে হয় পেয়ে যাবেন, যে কোনো টেক্সট বইয়ে কিন্তু আপনি পাবেন, সে মেনশন করে দিতে পারবো। ওই 4-4 অথবা 5-3-3 স্যার, বুঝলেন স্যার? হ্যাঁ 4-4-3 অথবা 5-3-3, টোটাল 11 বছর। 5-3-3 চারটা ছিল কমিশন। 5-3-3 তো? হ্যাঁ, বা 4-4-3। আচ্ছা ঠিক আছে, আমি তাও একবার চেক করে নেবো তাহলে বইয়ে। হ্যাঁ অ্যাকচুয়ালি কি প্রথম থেকে ওনারা বলেছিলেন যে চতুর্থ বা পঞ্চম, তার মানে উনি যেটা বলছেন একদম ঠিক, মানে 4/5 প্রথমে এটা হয়ে যাচ্ছে। তারপরটা তো 3-3 মানে অষ্টম, তারপরে একাদশ। ওটাই, সেটাই। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোশ্চেনে যাই। When was the report of the Secondary Education Commission submitted? 1953। মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদন কখন জমা দেওয়া হয়? অপশন সি ম্যাম। কত? অপশন সি 53। ঠিক আছে। Which type of education commission promote for better administration and উন্নত প্রশাসন ও মান নিশ্চিত করার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন কোন ধরনের বহুমুখী স্কুল? বি হবে ম্যাম, বহুমুখী। মাল্টিপারপাস স্কুল ম্যাম। মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছে বা বহুমুখী স্কুল। The concept of rural university was given by Commission,
জাতীয় শিক্ষানীতির মুদালিয়া। রাধাকৃষ্ণ ম্যাম। বি হবে না। বি। Which of the following solutions not proposed? Radhakrishnan Commission নিম্নলিখিত কোনটি প্রস্তাব করে? For establishment of reduction in the number of working days, emphasis on moral education and professional education. এটা ম্যাম ইউজিসি এর প্রতিষ্ঠাতা কে? না, বি। এটা তো পড়েছিল, এটা পড়েছিল। ম্যাম বিটা আশা করি। পেশাগত শিক্ষা না, পেশাগত শিক্ষার কথা বলেছে, কৃষিবিদ্যা, প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা যেখানে বললাম যে বি হবে ম্যাম। কমার্সের কথা বলা হয়েছে, বি হবে ম্যাম, বি হবে। কর্মচারী সংখ্যা হ্রাস করেন, ওই হ্রাস করার ব্যাপারে কিছু বলেন। বি। হ্যাঁ, বি হবে এটা। কিন্তু ম্যাম ওখানে 160 দিনের কথা মেনশন। হ্যাঁ, তো ওরা নির্দিষ্ট করে বলা আছে, কিন্তু ওটা তো কোনো কর্মচারী সংখ্যা হ্রাস করা হয়নি, ওটা 180 দিনে করার কথা বলা হয়েছে। আচ্ছা, তো এটা কিন্তু রেকমেন্ড করেনি। ইউজিসি প্রতিষ্ঠা করেছিল মোরাল এডুকেশনের উপর জোর দেওয়া হয়েছে, প্রফেশনাল এডুকেশনের উপরও জোর দেওয়া হয়েছে। মানে অ্যান্সার পড়াশোনা থেকে 4টে কি অ্যানালিসিস করতে হবে। Which organization was directly established based on the recommendations of the Radhakrishnan Commission? Radhakrishnan Commission এর সুপারিশে সরাসরি কোন সংস্থা? সি হবে, সি হবে, ইউজিসি ম্যাম। সি হবে ম্যাম। University Grants Commission. What was the major recommendation regarding language in higher education? উচ্চ শিক্ষায় ভাষার ক্ষেত্রে প্রধান সুপারিশ কি ছিল? অপশন সি ম্যাম। সি হবে। মাল্টিভার্স সাথে ইংরেজি চালু রাখতে হবে। It is to be continued along with the Indian language. এখানে ইংরেজি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। According to the commission, the duration of the first degree course should be, কমিশনের মধ্যে যে প্রথম ডিগ্রি কোর্স ছিল তার সময়কাল কত হবে? ম্যাম আচ্ছা, স্লাইড চেঞ্জ হয়েছে। আগে সাইডে যাবো? না 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 না, মানে প্রথমে স্লাইডটা চেঞ্জ হয়নি তার জন্য। ঠিক আছে ম্যাম। ম্যাম 3 ইয়ার্স হবে। এটা 3 years। 3 years। আচ্ছা, what was the primary purpose of appointing the Radhakrishnan Commission 1948 by the government of India? এর প্রাথমিক উদ্দেশ্যটা কি ছিল? 1948 সালে যে বি। Radhakrishnan Commission নিয়োগ বি হবে ম্যাম। বি হবে। বি। বি ম্যাম, বিশ্ববিদ্যালয় শিক্ষা। হ্যাঁ, সেই অনুযায়ী সুপারিশ করা, এটা ছিল তার উদ্দেশ্য। Last question, idea of where universities recommended by the commission was inspired by the educational philosophy of মহাত্মা গান্ধী। অপশন সি ম্যাম, মহাত্মা গান্ধী। সি। বুনিয়াদী শিক্ষা। সি। এই শিক্ষার উপর বেস করে ঢাকা বিশ্ববিদ্যালয় কনসেপ্ট। হ্যাঁ ম্যাম, সি হবে। ম্যাম